আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 40-এর দশকের ঐতিহাসিক ঘটনাবলী এবং সেই ঘটনাবলীগুলি সুকান্তের কবিতায়, কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কিভাবে উঠে এসেছে। আপনারা সবাই জানেন যে 1926 সালের 15ই আগস্ট সুকান্তের জন্ম হয় এবং 1947 সালের 13ই মে, স্বাধীনতার ঠিক কিছুদিন আগে তার মৃত্যু হয়। অর্থাৎ এবছর 15ই আগস্ট থেকে 2025-এর 15ই আগস্ট থেকে 2026-এর 15ই আগস্ট পর্যন্ত সুকান্তের জন্ম শতবর্ষ। এবং এই জন্ম শতবর্ষ বা জন্ম সার্ধ শতবর্ষ, এই দিন 20 বছরগুলি আমাদের কাছে একটা সুযোগ এনে দেয় যে আমাদের মনীষীদের, শিল্পীদের, সাহিত্যিকদের যে কর্মকাণ্ড সেগুলিকে নতুন করে মূল্যায়ন করার এবং আমাদের চর্চার মধ্যে আবার নিয়ে আসা। আমি সাহিত্যের সম্পর্কে আগ্রহী হলেও ইতিহাস আমার অত্যন্ত প্রিয় বিষয়। সুকান্তের কবিতার সাহিত্যিক বৈশিষ্ট্য নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। সেটি আমি করব না, অবশ্যই তিনি তিনি সাহিত্যের লোক, তিনিই করবেন। আমি ইতিহাসের পাঠক হিসেবে সুকান্তের কবিতায় ইতিহাসের ঘটনাবলী কোথায় কোথায় ফুটে উঠেছিল, বিশেষ করে 40-এর দশকের ঐতিহাসিক ঘটনাবলী কোথায় কোথায় ফুটে উঠেছিল তার উপর একটা আলোকপাত করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি 40-এর দশক ভারতীয় রাজনীতির একটা উত্তাল সময়। 1939 সালের শেষের দিকে, অর্থাৎ 1লা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। 1945 সালের 3রা সেপ্টেম্বর শেষ হয়, অর্থাৎ প্রায় 6 বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল। এই বিশ্বযুদ্ধ সারা পৃথিবীকে যেমন প্রভাবিত করেছিল, ভারতেও তার প্রভাব এসে পড়েছিল, কারণ ভারত ছিল এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীন একটি দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে গান্ধীজির নেতৃত্বে একটি আন্দোলন হয়। 1942 সালের জুলাই মাসে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজি চেয়েছিলেন যুদ্ধে ব্রিটিশ সরকারের ব্যস্ততা সুযোগ নিয়ে একটি গণ আন্দোলন তৈরি করে ভারতবাসীর দাবি দাওয়া আদায় করতে এবং ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের দিকে এগিয়ে যেতে। তিনি ঘোষণা করেছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যবাহিনীর জন্য যে খাদ্যশস্য দরকার, তার প্রয়োজনে ব্রিটিশ সরকার বাংলা থেকে প্রচুর পরিমাণ খাদ্যশস্য সঞ্চয় করে। একটা কৃত্রিম খাদ্য সংকট তৈরি হয়, এ সম্পর্কে আরও পরে ডিটেলসে আলোচনা করব। এবং এর পরিণতি 1943-এর মন্বন্তর বা 1350-এর বাংলায় 1350-এর মন্বন্তর। এই মন্বন্তরের পরেই যে ঘটনা সেটা হচ্ছে, এই সময় তার ঠিক আগেই আজাদ হিন্দ বাহিনীর নেতৃত্বে বার্মা দিয়ে সুভাষচন্দ্র বসু ভারতে প্রবেশ করার চেষ্টা করেন স্বাধীনতা অর্জনের লক্ষ্যে। যদিও কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি উভয়েই সুভাষের বিরোধী ছিলেন এবং যে কোনো প্রগতিশীল মানুষেরই তখন নৈতিক সমর্থন ছিল সোভিয়েত রাশিয়ার প্রতি। আরেকটি ঘটনা 40-এর দশকে সুকান্তের জীবিতকালেই ঘটেছিল, আরও কয়েকটি ঘটনা। সেটা হচ্ছে কলকাতার দাঙ্গা, অর্থাৎ 1946 সালের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস উপলক্ষে যে দাঙ্গা 16ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত চলেছিল তীব্রভাবে, তারপরেও ছোটোখাটোভাবে। নোয়াখালীর দাঙ্গা, এই দাঙ্গার প্রভাব অবশ্যই
সুকান্তের কবিতায় ফুটে উঠেছিল। সুকান্তের জীবিতকালেই তেভাগা আন্দোলন শুরু হয়েছিল, তেলেঙ্গানা আন্দোলন শুরু হয়েছিল, নৌ বিদ্রোহ ঘটেছিল। কিন্তু এগুলির কোন কোন ঘটনা সুকান্তের কবিতায় ফুটে উঠেছিল এবং কোনগুলি ফুটে ওঠেনি বা তার প্রকাশ আমরা লক্ষ্য করিনি বা আমি অন্তত খুঁজে পাইনি, সেগুলি নিয়ে আজকের এই আলোচনা। প্রথমেই আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা আলোচনা করতে চাই। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় 6 বছর ঘটেছিল, 6 বছর ধরে চলেছিল। এই যুদ্ধে সারা বিশ্বব্যাপী একটা চরম বিপর্যয় ঘটেছিল। প্রচুর মানুষ হতাহত হয়েছিলেন। এই আবহে সুকান্ত কবিতা লিখতে এসেছিলেন। কিন্তু সুকান্ত কোন ঘটনায় কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন সেগুলি তার কবিতায় খুঁজে পাওয়া খুব কঠিন এবং দুরূহ কাজ ছিল। তার কারণ কবি নিজে তার কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কোনো সন তারিখ দিয়ে রাখেননি এবং সুকান্তের জীবিতকালে তার কোনো কাব্যগ্রন্থ প্রকাশিত হয়নি। তার মৃত্যুর অল্পকাল পর থেকে তার কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হতে থাকে এবং যারা সেই কাব্যগ্রন্থগুলি প্রকাশ করেন তখনও সময় এবং সুযোগ ছিল যে বিভিন্ন পত্রপত্রিকায় সুকান্তের লেখাগুলি ছাপা হয়েছিল সেখান থেকে তার তারিখ এবং সনগুলো সংগ্রহ করে সেগুলিকে লিপিবদ্ধ রাখা। তাহলে 40-এর দশকে সুকান্তের চিন্তা এবং মনন কিভাবে বিভিন্ন ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছিল এবং বিবর্তিত হয়েছিল সে সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করতে পারতাম। কিন্তু দুর্ভাগ্য সেই ঘটনাটা ঘটেনি। তার ফলে আমাকে সুকান্ত সমগ্রর আশ্রয় নিতে হয় এবং একাধিকবার সুকান্ত সমগ্র নিবিড়ভাবে পাঠ করে আমার ইতিহাস জ্ঞানের সঙ্গে তার মেলবন্ধন ঘটানোর চেষ্টা করতে হয় এবং এর মধ্য দিয়ে আমি খুব আনন্দিত যে এমন কিছু সূত্র আমি লাভ করেছি যেগুলি একেবারেই অভিনব এবং নতুন, সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এর আগে বলে রাখি যে 30-এর দশকের যারা কবি ছিলেন, 30-এর দশকের কবিরা রবীন্দ্রনাথের প্রভাব মুক্ত হয়ে কবিতা লেখার চেষ্টা করেছিলেন, যেমন বুদ্ধদেব বসু। কিন্তু 40-এর দশকের যারা কবি, যেমন সুভাষ মুখোপাধ্যায়, দীনেশ দাস, অন্নদা শঙ্কর রায়, এরা যে কবিতা লিখতে আসেন বা যে কবিতা লেখেন, যদিও সুভাষ মুখোপাধ্যায় 30-এর কবি, কিন্তু 40-এর দশকের তার কবিতায় 30-এর দশকের নিও রোমান্টিসিজমের পরিবর্তে বা পরাবাস্তবতার পরিবর্তে বাস্তব জীবনের ছবি ফুটে উঠতে থাকে। একই ঘটনা লক্ষ্য করা যায় চিত্রশিল্পে সোমনাথ হোর, চিত্তপ্রসাদ, জয়নাল আবেদিন প্রমুখের চিত্রকর্মে, বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকে। অর্থাৎ 40-এর দশকের শিল্পীরা যারা সৃজন করেছেন তাদের সৃজনের মূল উদ্দেশ্য আর্ট ফর আর্টস সেক ছিল না, অর্থাৎ শিল্পের জন্যই শিল্প ছিল না। চিত্র সমালোচক মৃণাল ঘোষ 40-এর দশকের আধুনিকতাকে সংজ্ঞায়িত করেছেন কাল চেতনার আধুনিকতা বলে। 40-এর দশকের শিল্পীরা শুধু কবিরা নন, তারা জীবনের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতা পরিচয় দিয়েছিলেন। তাই তাদের সৃজনকে দায়বোধের শিল্পধারা বলে চিহ্নিত করলে খুব একটা ভুল হয় না। সুকান্ত সমগ্র এই সুকান্ত যখন 40-এ কবিতা লিখতে আসেন
সে সম্পর্কে সুভাষ মুখোপাধ্যায় লিখছেন, কবিতাকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমাদের রাজনীতির আসরে ঢুকতে হয়েছিল, সুকান্তর বেলায় তা হয়নি। অর্থাৎ 30-এর দশকের কবিরা, তারা যেহেতু আগে থেকেই কবিতা লিখতেন, তারা কবিতাকে বাইরে দাঁড় করিয়ে রেখে রাজনীতির আসরে ঢুকেছিলেন। সুকান্তের আগের যুগের লোক বলে আমি পার্টিতে এসেছিলাম কবিতা ছেড়ে দিয়ে, আর সুকান্ত এসেছিল কবিতা নিয়ে। ফলে সে কবিতাকে সহজেই রাজনীতির সঙ্গে মেলাতে চেয়েছিল, তার ব্যক্তিত্বের মধ্যে কোনো দ্বিধা ছিল। আপনারা সবাই জানেন যে পার্টি বলতে এখানে অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টিকে বোঝানো হচ্ছে, এবং সুকান্ত নিজে বলছেন তিনি আগে কমিউনিস্ট পরে কবি, যদিও আমরা তার বক্তব্যের সঙ্গে, অন্তত আমি তার বক্তব্যের সঙ্গে সহমত নই। তিনি আগে কবি, পরে একজন কমিউনিস্ট, এবং সবচেয়ে বড় কথা তিনি একজন দার্শনিক, তারপর একজন মানবতাবাদী, তারপর একজন কবি, তারপর তিনি কমিউনিস্ট। কমিউনিস্ট আন্দোলনের একটি দুর্বলতা হলো তারা কখনোই সংস্কৃতিকে সেভাবে গুরুত্ব দেয়নি। সাংস্কৃতিক কর্মসূচি কখনোই কমিউনিস্ট পার্টিতে কোনো দেশেই খুব একটা অগ্রাধিকার পায়নি। ব্যতিক্রম ছিল অবশ্যই, চীনে মাও সেতুং এর সঙ্গে উইলসনের যে সম্পর্ক, বা সোভিয়েত রাশিয়ায় গোর্কির সঙ্গে লেনিনের যে সম্পর্ক। অন্যান্য ক্ষেত্রে নেতৃত্বের মধ্যে সেই বিবেচনাবোধের অভাবের কারণে এদিকটাতে খুব একটা অগ্রগতি হয়নি। ভারতে পিসি যোশীর আমলে পার্টির কর্মসূচির মধ্যে সাংস্কৃতিক কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া শুরু হয়েছিল, এবং এটা 40-এর দশকে শুরু হয়েছিল। এবং ভারত ছাড়ো আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির যে ভূমিকা ছিল, তার ফলে যে জনপ্রিয়তায় কমিউনিস্ট পার্টির যে ভাটা পড়েছিল, সেই জনপ্রিয়তার হ্রাস অনেকটাই পরবর্তীকালে পূরণ হয়েছিল একদিক থেকে সাংস্কৃতিক কর্মসূচিকে কমিউনিস্ট পার্টি তাদের কর্মসূচির একটি অন্যতম প্রধান অঙ্গ হিসেবে বিবেচনা করায়, এবং তেভাগা এবং তেলেঙ্গানা আন্দোলনের মধ্যে দিয়ে রাজনৈতিকভাবে কমিউনিস্ট পার্টি তার জনভিত্তি আবার ফিরে পেয়েছে। কিন্তু 1948 থেকে 50-এর মধ্যে ভারতের কমিউনিস্ট পার্টি পিসি যোশীর লাইন থেকে সরে আসে এবং সাংস্কৃতিক কর্মসূচিকে আবার আনুষ্ঠানিকতার ঘেরাটোপে আবদ্ধ করে। তার ফলে শিল্পীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, কোনো মত তাদের উপর থেকে চাপিয়ে দেওয়া তারা সহ্য করতে পারেন না স্বাভাবিকভাবেই। এর ফলে আমরা দেখতে পাই যারা একসময় কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ, কমিউনিস্ট পার্টির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন যেসব শিল্পী সাহিত্যিকরা, যেমন সমরেশ বসু, যেমন ঋত্বিক ঘটক, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়, যেমন উৎপল দত্ত, যেমন হেমাঙ্গ বিশ্বাস, যেমন সলিল চৌধুরী, যেমন হেমন্ত মুখোপাধ্যায়, অনেক নাম আমি বলতে পারি, যেমন সুচিত্রা মিত্র, এরা সবাই কিন্তু ধীরে ধীরে কমিউনিস্ট পার্টি থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নেয়। কিন্তু এরা, দেবব্রত বিশ্বাস তার নাম না করলেই নয়, কিন্তু তারা কখনোই বৃহত্তর সমাজের যে স্বার্থ বা সামাজিক স্বার্থ বা সামগ্রিক যে জনতার যে কথা বা সামগ্রিক জনতার যে আরতি, সেই আরতিকে তাদের শিল্পকর্মে কখনোই অবহেলা করেননি, তাদের সৃজনে কখনোই অবহেলা করেননি। যদিও তারা আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের বিচ্ছেদ ঘটে গিয়েছিল। সুকান্তের সঙ্গে কিন্তু কমিউনিস্ট পার্টির এই বিচ্ছেদের অবকাশ ঘটেনি, কারণ সুকান্ত 47-এই মারা গিয়েছিলেন। 48 থেকে 50-এর পরে কমিউনিস্ট পার্টি যে নীতি নিয়ে চলে ভারতীয় কমিউনিস্ট পার্টি, তাতে কি অবস্থান সুকান্ত গ্রহণ করতেন সে বিষয়ে আমরা আগাম কিছু মন্তব্য করতে পারি না। এবার আমি আসল প্রসঙ্গে যাই। আমি আবার বলেছি যে 40-এর দশক শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা এবং তার ফলে সাধারণ মানুষের দুর্গতি দিয়ে।
সুকান্তের কবিতায় তাই যুদ্ধের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ ধ্বনিত হয়। নারীঘাতী শিশুঘাতী যুদ্ধের বিরুদ্ধে ছাড়পত্র কাব্যগ্রন্থের প্রথম কবিতাটির নামও ছাড়পত্র, তিনি দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেন, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আজকে যখন ইসরায়েলে প্যালেস্তাইনের বা ফিলিস্তিনি শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, তখন সুকান্তের এই বাণী, সুকান্তের এই কবিতার এই লাইনগুলি আমাদের উদ্বুদ্ধ করে। রবীন্দ্রনাথের প্রতি কবিতায় শেষ পংক্তিতে তিনি উচ্চারণ করছেন, তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। ওই দিন কোট ব্যবহার করছেন, রবীন্দ্রনাথও আক্ষেপ করছেন শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, এটা রবীন্দ্রনাথের কোট, তিনি ব্যবহার করেছেন তার কবিতায়। তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস, তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। অর্থাৎ যে যুদ্ধ দানব, সাম্রাজ্যবাদী দানব, সেই দানবের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষ শান্তির পক্ষে ঘরে ঘরে প্রস্তুত হচ্ছে, এই বার্তা তিনি দিচ্ছেন। মধ্যবিত্ত ৪২ কবিতায় তিনি লিখছেন, এদিকে দেশের পূর্ব প্রান্তরে আবার বোমানো বিমান রক্ত পান করে। অর্থাৎ জাপানি আক্রমণ হচ্ছে কলকাতাতে, জাপানি বিমান হানা দিচ্ছে কলকাতাতে, বোমা পড়বে এই আতঙ্কে কলকাতা ছেড়ে সবাই চলে যাচ্ছে, পূর্ব দিক থেকে জাপানি আক্রমণ, সেই প্রতিক্রিয়াতে তিনি লিখছেন মধ্যবিত্ত ৪২ কবিতাটা। খুমনি কাব্যগ্রন্থের প্রিয়তমাশু কবিতাটি কবির অন্যতম একটি, আমি বলতে পারি সেরা কবিতা, শ্রেষ্ঠ সৃষ্টি। এখানে একদিকে তিনি কবিতার মধ্যে খুঁজে নিয়েছেন আশাবাদ, আর একই সঙ্গে লক্ষ্য করেছেন স্বদেশের গ্লানি। অর্থাৎ যখন কবিতাটা আগে পড়ি, পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করে যদি এত যুদ্ধ জয় করে পেলাম কি, উত্তর তার, তিউনিশিয়ায় পেয়েছি জয়, ইতালিতে পেয়েছি জনগণের বন্ধুত্ব, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তারা। অর্থাৎ সারা পৃথিবীর যে যাকে বলা যায় আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধের যে আবহ, সেই আবহে একজন সৈনিকের মতো যেন তিনি ঘুরে বেরিয়েছেন সারা পৃথিবী ব্যাপী, এবং সেখান থেকে যুদ্ধের বিভৎসতার মধ্যে তিনি খুঁজে নিয়ে এসছেন আশাবাদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের যে পরাজয়, আলটিমেটলি ফ্যাসিবাদ সব জায়গাতেই পরাজিত হয় চূড়ান্তভাবে, আমরা জানি, এবং কবিকে অবশ্যই উদ্বেলিত করেছিল। একই সঙ্গে তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন তার স্বদেশের দিকে। তিনি লিখছেন, আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। অর্থাৎ এখানে তিনি ফ্যাসিবাদের পরাজয়ের সঙ্গে সময়েও নিজের দেশের মানুষের প্রতি দৃষ্টি আরোপ করতে ভুলে যাননি। রবীন্দ্রনাথের উদ্দেশ্যে তার আরেকটি কবিতা ২৫শে বৈশাখের উদ্দেশ্যেতেও ফ্যাসিবাদের পরাজয়ে তার আনন্দ ফুটে ওঠে। কবিতাটির একটি লাইন আমি পড়ছি, ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন, পশ্চিম সীমান্তে শান্তি, দীর্ঘ হয় পৃথিবীর আয়ু। অর্থাৎ ফ্যাসিবাদের পরাজয়ে পশ্চিম সীমান্তে শান্তি ফিরে এসছে, সোভিয়েত রাশিয়ার লাল বাহিনীর হাতে বিধ্বস্ত বার্লিন সেই শান্তি ফিরিয়ে এনেছে, ইতিহাসের মোড় ফিরেছে, আর পৃথিবীর আয়ু দীর্ঘতর হয়েছে। অর্থাৎ যে যুদ্ধ, যে ফ্যাসিবাদ নাৎসিবাদ পৃথিবীকে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে যাচ্ছিল, সেখান থেকে পৃথিবী যেন আবার জীবন ফিরে পেল। একই কবিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতে ভারতের করুণ পরিণতির কথা আবার তিনি লিখে গেছেন। তিনি লিখছেন, রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু, রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু, জটায়ুকে প্রতীক হিসেবে দেখাচ্ছেন তিনি।
এই যে যুদ্ধ, তাতে ভারত এক জটায়ুর মতো ডানা কাটা পাখির মতো পড়ে আছে রক্তাক্ত। তিনি লিখছেন, রাম রাবণের যুদ্ধে বিক্ষত হয়ে ভারত জটায়ু মৃতপ্রায়, যুদ্ধাহত, পীড়নে, দুর্ভিক্ষে, মৌন মুখ। ভাবুন, একজন কবি, তার বয়স 21 বছরের মধ্যে তিনি মারা গেছেন, কিন্তু তিনি কতটা সংবেদনশীল হলে এই লাইনগুলো লিখতে পারেন। খুমনেই কাব্যগ্রন্থের রোম 1943 কবিতার শেষ স্তবকে ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের বিরুদ্ধে তিনি লেখেন। ইতালিতে যখন ফ্যাসিবাদের উত্থান ঘটছে, 1943 রোম কবিতায় তিনি লিখছেন, শিল্পী আর মজুরের বহু পরিশ্রম একদিন গড়েছিল রোম, তারা আজ একে একে ভেঙে দেয় রোমের সে সৌন্দর্য সম্ভার, ভগ্নস্তূপে ভবিষ্যৎ প্রচার। অর্থাৎ ফ্যাসিবাদ কিভাবে রোমকে ভগ্নস্তূপে পরিণত করেছে, রোমের ঐতিহ্যকে কালিমালিপ্ত করেছে, সেটা তিনি ফুটিয়ে তুলছেন। আবার যুদ্ধ শেষে যখন আবিসিনিয়া ইতালির হাত থেকে স্বাধীনতা ফিরে পাচ্ছে, ইতালিতে ফ্যাসিবাদের পরাজয় হচ্ছে, তখন তিনি লিখছেন, ভেঙে পড়ে দস্যুতার পশুতার প্রথম প্রাসাদ, ভেঙে পড়ে দস্যুতার পশুতার প্রথম প্রাসাদ, বিক্ষুব্ধ অগ্নুৎপাতে উচ্চারিত শোষণের বিরুদ্ধে জেহাদ। যে উদ্ধত একদিন দেশে দেশে দিয়েছে শৃঙ্খল, অর্থাৎ ইতালিকে বলছেন, ফ্যাসিবাদ ইতালিকে বলছেন, যে উদ্ধত একদিন দেশে দেশে দিয়েছে শৃঙ্খল, আবিসিনিয়ার চোখে আজ তার সে দম্ভ নিষ্ফল। আমাদের মনে রাখতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময় ইতালি আবিসিনিয়া দখল করেছিল, তাই তিনি লিখছেন, আবিসিনিয়ার চোখে আজ তার সে দম্ভ নিষ্ফল, উদ্ধত শৃঙ্খল ভেঙে গিয়ে সেই দম্ভ নিষ্ফল হয়ে যায় আবিসিনিয়াতে এসে। এভাবেই তিনি ইতালিতে ফ্যাসিবাদের পরাজয় আর আবিসিনিয়ায় স্বাধীনতা লাভকে তিনি তার কবিতায় ফুটিয়ে তুলছেন। আবার আরেকটি যুদ্ধবিরোধী কবিতা, অসাধারণ যুদ্ধবিরোধী কবিতা তার, খুমনেই কাব্যগ্রন্থের দিন বদলের পালা। সেখানে তিনি লিখছেন, পৃথিবীতে যুদ্ধ শেষ, বন্ধ সৈনিকের রক্ত ঢালা, ভেবেছে তোমার জয়, তোমার প্রাপ্য এ জয়মালা, জানো না এখানে যুদ্ধ দিন বদলের পালা। অর্থাৎ এই যুদ্ধ শেষ হলেই যে মানুষের জীবনের পরিবর্তন ঘটবে না, এই যুদ্ধ শেষ হলেই যে হবে না, যতদিন পর্যন্ত না সমাজ